প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সপ্তম অধ্যায় প্রাণীবিদ্যার সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, যে হিউম্যান ফিজিওলজি, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। এর আগে আমরা হিউম্যান ফিজিওলজির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি, যেমন পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, বেচনতন্ত্র, রক্ত সঞ্চালনতন্ত্র, এগুলি আলোচনা করেছি। আজ আমি তোমাদের হিউম্যান ফিজিওলজির আরেকটি অংশ, লোকোমোশন এবং মুভমেন্ট নিয়ে আলোচনা করব। মুভমেন্ট বলতে আমরা কি বুঝি? এই যে আমি হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, কথা বলছি, এটাকে বলা হচ্ছে মুভমেন্ট। আর এই মুভমেন্টের ফলে যদি এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তাহলে তাকে বলা হচ্ছে লোকোমোশন। এই লোকোমোশন হতে পারে ওয়াকিং, রানিং, ক্লাইম্বিং, এগুলো সবগুলো হচ্ছে লোকোমোশন। মানুষ এবং অন্যান্য প্রাণী সাধারণত প্রতিকূল পরিবেশে খাদ্য অন্বেষণ, বংশ বিস্তার, আত্মরক্ষা প্রভৃতি শারীরিক প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে থাকে। এর আগে আমরা পরিপাকতন্ত্র সম্পর্কে জেনেছি যে পরিপাকে যে সমস্ত অঙ্গগুলো সাহায্য করে তাকে পরিপাকতন্ত্র বলে, শ্বসনের যে সকল অঙ্গগুলো সাহায্য করে তাকে শ্বসনতন্ত্র বলে। কিন্তু অঙ্গ এবং চলন এবং অঙ্গ চালনা এটি একক কোনো তন্ত্র নয়, এতে ভিন্ন ভিন্ন কিছু তন্ত্র মিলে এটা সম্পাদিত হয়ে থাকে। এই তন্ত্রগুলো হচ্ছে তোমার পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র, স্নায়ুতন্ত্র। তাহলে এখানে চলন এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সাধারণত তোমার বিভিন্ন অঙ্গ চালনার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, কঙ্কালতন্ত্রের সাথে বেশি সংযুক্ত থাকার ফলে। এছাড়া বিভিন্ন প্রাণী তার বিভিন্ন অংশের সমন্বয়ে তোমার চলনটা সম্পন্ন করে থাকে। যেমন আমরা জানি যে হাইড্রা তার কোশিকার সাহায্যে চলন সম্পন্ন করে থাকে, তারপরে প্যারামেশিয়াম সিরার সাহায্যে, ইউগ্লেনা ফ্লাজেলার সাহায্যে তার চলন সম্পন্ন করে থাকে। এই অধ্যায়ে আমরা আজ কঙ্কালতন্ত্রের বিভিন্ন অংশের গঠন এবং কাজ, পেশিতন্ত্রের গঠন এবং কাজ, তারপরে টেন্ডন, লিগামেন্ট, অস্থিসন্ধি, অস্থিসন্ধিতে আঘাত এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। কঙ্কালতন্ত্র, তাহলে কঙ্কালতন্ত্র বলতে আমরা কি বুঝি? একটা ঘর বানানোর জন্য দরকার একটা খুঁটি, যার উপর ঘরটা শক্তভাবে অবস্থান করতে পারে। ঠিক তেমনি জীবদেহের জন্য দরকার একটা কাঠামো। এই কাঠামো আমাদের কি করে? দেহের একটা সঠিক আকৃতি দান করে, দেহের ভিতরের নরম অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে এই কাঠামোটাই হচ্ছে তোমার কঙ্কালতন্ত্র। তাহলে কঙ্কালতন্ত্রের সন্দেহ হিসেবে আমরা বলতে পারি ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত এক বিশেষ ধরনের যোজক টিস্যু এবং অস্থি, করুণাস্থি, লিগামেন্টের সমন্বয়ে গঠিত যে অঙ্গতন্ত্র দেহের সঠিক আকৃতি দান করে এবং দেহের ভিতরে নরম অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। তাহলে আমরা এখানে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত, অর্থাৎ আমাদের ভ্রূণ অবস্থায় আমাদের দেহে তিনটি স্তর থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এক্টোডার্ম বলতে বোঝায় বাইরের স্তর, মেসোডার্ম বলতে বোঝায় ভিতরের স্তর, মাঝের স্তর, আর এন্ডোডার্ম বলতে বোঝায় ভিতরের স্তর। তাহলে এই মেসোডার্ম থেকে তোমার কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্র এগুলো উদ্ভূত হয়ে থাকে। তাহলে এখানে আমরা এখন দেখি কঙ্কালতন্ত্রের কাজ। কঙ্কালতন্ত্রের কাজগুলো কি কি? তাহলে প্রথম, দেহ কাঠামো গঠন। কঙ্কালতন্ত্র কি করে? মানুষের দিকে একটা নির্দিষ্ট আকৃতি দান করে, দেহের ভার বহন করে। তারপরে রক্ষণাবেক্ষণ এবং ভার বহন। আমাদের দেহের ভিতরে যে নরম অঙ্গগুলো আছে, যেমন মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, তারপর ফুসফুস, হৃৎপিণ্ড, এই সমস্ত নরম অঙ্গগুলোকে রক্ষা করে। তারপরে দেহের ভার বহন করে। ধরো একজন মানুষের দেহের ওজন 50 কেজি, 60 কেজি এরকম হতে পারে, তাহলে কঙ্কালতন্ত্র কি করে? এই দেহের ভারটাকে বহন করে। তারপরে নড়াচড়া এবং চলন।
নড়াচড়া বলতে এখানে আমাদের যে কঙ্কালতন্ত্রের যে অংশগুলো আছে, শ্রোণী চক্র, অস্থি চক্র, তারপর পেশিতন্ত্র, এগুলো আমাদের হাত পা নড়াচড়ায় সাহায্য করে থাকে। আর কঙ্কালতন্ত্রের সাথে পেশি যুক্ত থাকে, যার ফলে পেশির সংকোচনের ফলে অস্থি চালিত হয়ে নড়াচড়ায় সাহায্য করে থাকে। লোহিত রক্তকণিকা উৎপাদন। তোমরা জানো যে আমাদের অস্থিমজ্জার ভিতরে দুই ধরনের বোন ম্যারো আছে। একটা হচ্ছে তোমার রেড বোন ম্যারো আর একটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো। তাহলে এই রেড বোন ম্যারো থেকে রক্তকণিকাগুলো উৎপন্ন হয়ে থাকে, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অগ্নিচক্রিকা, এগুলো উৎপাদন হয়ে থাকে। এরপরে অংশটা হচ্ছে খনিজ লবণ সঞ্চয়। তাহলে অস্থি আমাদের বিভিন্ন ধরনের খনিজ লবণ সঞ্চয় করে থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এখানে খনিজ লবণগুলো সঞ্চয় করে থাকে। তার মধ্যে 97% ক্যালসিয়ামই তোমার অস্থিতে সঞ্চিত হয়ে থাকে। এরপরে শ্বসন এবং শ্রবণ। শ্বসন আমাদের কঙ্কালতন্ত্রে শ্বসন, যেমন আমাদের কানের ভিতরে মধ্যকর্ণে 3 ধরনের অস্থি থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেবিস। এই অস্থিগুলো আমাদের শ্রবণে সাহায্য করে থাকে। আর আমাদের যে শ্বাসনালী, ট্রাকিয়া, ল্যারিংস, ব্রঙ্কাল, এগুলো আমাদের শ্বসনে সাহায্য করে, এগুলো তো অনাস্থিত হয়ে থাকে। এরপরে বিষাক্ত মৌল সঞ্চয়। বিষাক্ত মৌল সঞ্চয় বলতে অস্থি আমাদের বিভিন্ন ধরনের বিষাক্ত মৌল, যেমন লেড, আর্সেনিক, এগুলো সঞ্চয় করে রাখে। এরপরে হরমোনাল নিয়ন্ত্রণ। অস্থি কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন হরমোন খরিত হয়, যা তোমার গ্লুকোজ লেভেলকে নিয়ন্ত্রণ করে থাকে, ব্লাড সুগার এটা নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, এইগুলো আমাদের কঙ্কালতন্ত্রের কাজ। এরপর আমরা দেখি কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ। কঙ্কালতন্ত্র, একটা শিশু জন্মের সময় তার দেহে 300-300-এর মতো অস্থি থাকে, কিন্তু পরিণত বয়সে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে ছোট বড় মোট 206টি অস্থি থাকে। এই কঙ্কালতন্ত্রকে দুইটা প্রধানভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র আর একটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র। তাহলে বহিঃকঙ্কালতন্ত্র বলতে আমরা কি বুঝি? বহিঃকঙ্কালতন্ত্র বলতে আমাদের যে লোম, নখ, দাঁত, এগুলো হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। এদের অস্তিত্ব বাইরে থেকে বোঝা যায়, আর এগুলো ত্বকের এপিডার্মিস থেকে উদ্ভূত হয়। আর অন্তঃকঙ্কালতন্ত্র, এগুলো বাইরে থেকে এদের অস্তিত্ব বোঝা যায় না। এগুলো সাধারণত অস্থি, প্রণাস্থি, টেন্ডন, লিগামেন্টের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এই অন্তঃস্থ কাঠামো গঠন করাই হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্রের কাজ। তাহলে অন্তঃকঙ্কালতন্ত্র, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে অক্ষীয় কঙ্কাল, এর আগে আমরা জেনেছি যে মানুষের দেহে 206টি হাড় থাকে, এর ভিতরে অক্ষীয় কঙ্কালে থাকে তোমার 80টি অস্থি, আর উপাঙ্গীয় কঙ্কালে থাকে 126টি অস্থি। তাহলে অক্ষীয় কঙ্কাল, এর আবার একে 3টা অংশ ভাগ করা যায়, করটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জ। এখন অক্ষীয় কঙ্কাল বলতে কি বোঝায়? আমাদের দেহের লম্ব অক্ষ বরাবর যে অস্থিগুলো থাকে তাকে বলা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। তাহলে এর ভিতরে থাকে আমাদের করটি, তারপরে হচ্ছে তোমার মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জ। তাহলে অক্ষীয় কঙ্কালে আছে তোমার 80টি অস্থি, এর ভিতরে করটি থাকে 29টি, মেরুদণ্ডে থাকে 26টি অস্থি এবং বক্ষপিঞ্জরে থাকে 25টি অস্থি। এখানে আমরা ছক আকারে অক্ষীয় কঙ্কালের অংশগুলো দেখো এখানে আলোচনা করছি। তাহলে মানব দেহের কঙ্কালতন্ত্রের প্রধান অংশ এবং অস্থিবিন্যাস এবং সংখ্যার ছক। এখানে প্রধান অংশ অক্ষীয় কঙ্কাল। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের একটা কঙ্কালের মাধ্যমে দেখিয়ে দিব যে কঙ্কালের বিভিন্ন অংশগুলো কোনগুলো, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে সুযোগ পেলে দেখাই দেব। আচ্ছা, অক্ষীয় কঙ্কাল
এর অন্তর্ভুক্ত অংশ যেমন করটিতে আছে 29টি অস্থি। এই 29টি অস্থির মধ্যে করটি, এখান থেকে প্রশ্ন থাকে যে করটি কি। তাহলে করটি কি? করটি বলতে বোঝায় করটিকা এবং মুখমণ্ডলের অস্থি নিয়ে গঠিত মাথার কঙ্কালিক গঠনকে বলা হচ্ছে করটি। এর থেকে আরেকটা প্রশ্ন থাকতে পারে, করটিকা কি? করটির যে অংশ মস্তিষ্ককে আবৃত করে রাখে তাকে বলা হয় করটিকা। করটিকাকে মাথার খুলির অস্থিও বলা হয়, খুলির অস্থিও বলা হয় এটাকে। তাহলে এই করটিকার ভিতরে আবার 6 ধরনের মোট 8টি অস্থি আছে। এখানে 6 ধরনের অস্থি বলতে একটা দেখো, ফ্রন্টাল বলতে আমাদের মাথার সামনের যে অস্থি, অর্থাৎ যাকে আমরা ললাট বা কপালের অস্থি বলি, এর সংখ্যা হচ্ছে 1টি। এরপরে আছে প্যারাইটাল অস্থি। প্যারাইটাল অস্থি বলতে আমাদের মাথার দুই পাশ থেকে 2টা প্যারাইটাল অস্থি এসে মাথার ছাদের মাঝ বরাবর সংযুক্ত হয়, এটাকে বলা হচ্ছে প্যারাইটাল অস্থি বা চাঁদির অস্থিও বলা হয়। আর এই অস্থিগুলো সাধারণত সূচার নামক অস্থি দ্বারা যুক্ত থাকে, সূচারের সাহায্যে যুক্ত থাকে অস্থিগুলো। এরপরের অস্থিটা হচ্ছে টেম্পোরাল অস্থি। টেম্পোরাল অস্থি বলতে আমাদের কানের উপরে যে অস্থিগুলো আছে দুই পাশে, এটাকে বলা হয় টেম্পোরাল অস্থি। এর সংখ্যা হচ্ছে 2টি। আর অক্সিপিটাল অস্থি, এটা আমাদের মাথার পিছনে যে অস্থিটা আছে সেটাকে বলা হয় অক্সিপিটাল অস্থি। এই অক্সিপিটাল অস্থিতে একটা বড় ছিদ্র থাকে, নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এই ছিদ্র পথে মস্তিষ্ক থেকে সুষুম্নাকাণ্ড বের হয়ে এসে মেরুদণ্ডে প্রবেশ করে। এরপরে যে অস্থি, এটাকে বলা হচ্ছে স্ফেনয়েড অস্থি। এর সংখ্যা হচ্ছে 1টি। তাহলে স্ফেনয়েড অস্থি এটা আমাদের করটিকার নিচে যে অস্থিটা আছে ঠিক এই জায়গাটায়, এটাকে বলা হচ্ছে স্ফেনয়েড অস্থি। এটা দেখতে প্রজাপতি সদৃশ। আর এই স্ফেনয়েড অস্থি ফ্রন্টাল এবং প্যারাইটাল এই দুটো অস্থির সাথে সংযুক্ত থাকে। এতে একটি গর্ত থাকে যার উপরে ভাগে পিটুইটারি গ্রন্থি থাকে, অবস্থান করে। তোমরা জানো পিটুইটারি গ্রন্থিটা কি? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় গ্রন্থির রাজা, দ্য মাস্টার অফ গ্ল্যান্ড। এর সংখ্যা হচ্ছে তাহলে স্ফেনয়েড অস্থি, এর সংখ্যা 1টি। এরপরে যে অস্থির নাম হচ্ছে এথময়েড অস্থি। এর সংখ্যাটা হচ্ছে 1টি। এথময়েড অস্থি এটা আমাদের অক্ষিকোণের বেশ কিছু অংশ জুড়ে অবস্থান করে। তাহলে আমরা করটিকার ভিতরে কয় ধরনের অস্থি দেখলাম? 6 ধরনের মোট 8টি অস্থি নিয়ে এই করটিকার অস্থিটা গঠিত হয়। তাহলে করটিকার অস্থিগুলোর নাম কি? ফ্রন্টাল, এর সংখ্যা 1টি। প্যারাইটাল, এর সংখ্যা হচ্ছে 2টি। টেম্পোরাল, এর সংখ্যা হচ্ছে 2টি। অক্সিপিটাল, এর সংখ্যা 1টি। স্ফেনয়েড, এর সংখ্যা 1টি। এথময়েড, এর সংখ্যা হচ্ছে 1টি। তাহলে এখানে আমরা 1, 3, 5, 6, 7, 8 এই 6 ধরনের, এখানে তাহলে 6 ধরনের মোট 8টি অস্থি নিয়ে করটিকা গঠিত হয়। এখান থেকে এই অধ্যায় থেকে অনেক অবজেক্টিভে অনেক ছোট ছোট প্রশ্ন আসে। অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, তোমরা অধ্যায়টা অনেক মনোযোগ সহকারে পড়বে। আর ভর্তি পরীক্ষাতেও অনেক ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসে। আচ্ছা, এরপরে দেখো মুখমণ্ডলীয় অস্থি। তাহলে মুখমণ্ডলীয় অস্থি বলতে কি বোঝায়? আমাদের মুখের ভিতরে যে অস্থিগুলো আছে এগুলোকে বলা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। তাহলে এই অস্থিগুলোর মধ্যে আছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা বলতে কি বোঝায়? ম্যাক্সিলা আমাদের উপরের যে চোয়ালটা, মানে ঊর্ধ্ব চোয়াল, এটাকে বলা হচ্ছে ম্যাক্সিলা। এখানে 2 ধরনের অস্থি দিয়ে ম্যাক্সিলাটা গঠিত হয়। আর এই অস্থিটা হচ্ছে অচল, মানে নড়ানো যায় না এটা। আর ম্যান্ডিবল, এরপরে যে অস্থিটাকে বলা হচ্ছে ম্যান্ডিবল। আমাদের করটির মধ্যে সবচেয়ে মজবুত এবং শক্ত যে অস্থিটা, বৃহৎ অস্থি, সেটাকে বলা হচ্ছে ম্যান্ডিবল। আর করটির সবচেয়ে নরমতম অস্থি হচ্ছে ম্যান্ডিবল। এটা হচ্ছে সচল, অর্থাৎ এই যে আমি কথা বলছি আমার চোয়ালটা নড়ছে,
হ্যাঁ, নিচের চোয়ালটা এটা হচ্ছে ম্যান্ডিবল। এটা সাধারণত ইউ অথবা ভি আকৃতির হয়ে থাকে। তাহলে ম্যান্ডিবল হচ্ছে একটি। এরপরে যে অস্থিটা আছে তার নাম হচ্ছে জাইগোম্যাটিক। জাইগোম্যাটিক এর সংখ্যা হচ্ছে 2টি। আমাদের মুখমণ্ডলের দুই পাশে যে অস্থিটা আছে এটাকে বলা হচ্ছে জাইগোম্যাটিক। এরপরে যে অস্থি এটাকে বলা হচ্ছে ন্যাসাল অস্থি। এর সংখ্যা হচ্ছে 2টি। ন্যাসাল অস্থিটা কি করে আমাদের নাকের পিঠ গঠন করে। এরপরে যে অস্থির নাম হচ্ছে ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল এর সংখ্যা হচ্ছে 2টি। তাহলে ল্যাক্রিমালের ভিতরে করোটির সবচেয়ে ক্ষুদ্র এবং ভঙ্গুর অস্থিটা হচ্ছে ল্যাক্রিমাল। এখানে অশ্রু গভীর থাকে, এখান থেকে অশ্রু নির্গত হয়। এর সংখ্যা হচ্ছে 2টি। এরপরে যে অস্থির নাম হচ্ছে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। এর সংখ্যা হচ্ছে 2টি। এটা সাধারণত পাতলা এবং বাঁকা অস্থি। এটা নাসিকা গহ্বরের দুপাশে অবস্থান করে এবং নাসিকা গহ্বরে প্রাচীর গঠন করে। আমাদের নাকের ভিতরে দুই পাশে থাকে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। এরপরের অংশটাকে বলা হচ্ছে ভোমার। এটাও হচ্ছে তোমার পাতলা এবং চ্যাপ্টা ধরনের অস্থি। আর এটা নাকের দুপাশে 7টা অংশ গঠন করে থাকে ভোমার। আর এরপরের অংশটা হচ্ছে প্যালেটাইল। এর সংখ্যা হচ্ছে 2টি। এটাও এল আকৃতির অস্থি। এটা সাধারণত ম্যাক্সিলা এবং ম্যারিঞ্জের মাঝে অবস্থিত এবং আমাদের নাসিকা গহ্বরের পশ্চাৎ অংশে অবস্থান করে। তাহলে এই মুখমণ্ডলের অস্থি আছে মোট 14টি। তাহলে 14টি অস্থির মধ্যে ম্যাক্সিলা হচ্ছে 2টি, ম্যান্ডিবল 1টি, জাইগোম্যাটিক 2টি, ন্যাসাল হচ্ছে 2টি, ল্যাক্রিমাল 2টি, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা হচ্ছে 2টি, ভোমার 1টি এবং প্যালেটাইল 2টি। এই টোটাল হচ্ছে তোমার 14টি অস্থি। এরপরে যে অস্থিটা আছে সেটাকে বলা হচ্ছে কর্ণাস্থি। কর্ণাস্থি বলতে আমাদের কানের ভিতরে অর্থাৎ মধ্যকর্ণের 3 ধরনের অস্থি থাকে, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। মানুষের দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হচ্ছে স্টেপিস। তাহলে এইটা আমাদের মধ্যকর্ণে থাকে। তাহলে এখানে মেলিয়াস থাকে 1টি, ইনকাস 1টি এবং স্টেপিস হচ্ছে 1টি। তাহলে আমাদের দুই কানে 3টি করে মোট 6টি অস্থি এখানে থাকে। এই অস্থিগুলো আমাদের শ্রবণে সাহায্য করে থাকে। আর এখান থেকে বহিঃকর্ণ থেকে শব্দ তরঙ্গ অন্তঃকর্ণে প্রবেশ করে। এই অস্থিগুলো আমাদের শ্রবণে সাহায্য করে থাকে। এরপরে লাস্ট যে অস্থিটা আমরা দেখছি এর নাম হচ্ছে হাইওয়েড অস্থি। এটা আমাদের জিহ্বার গোড়ার দিকে ম্যান্ডিবল এবং ল্যারিংসের সংযোগস্থলে একটি ইউ আকৃতির অস্থি। শিশু অবস্থায় এটা তরুণাস্থি নির্মিত থাকে, কিন্তু পরিণত বয়সে প্রায় 40 বছর বয়সে এটা ক্রমে ক্রমে অস্থিতে পরিণত হয়। তাহলে এই হচ্ছে কর্টি মোট 29টি অস্থি। তাহলে আমরা কর্টিকার ভিতরে দেখলাম 6 ধরনের মোট 8টি অস্থি থাকে। মুখমণ্ডলে থাকে তোমার 14টি অস্থি এবং কর্ণাস্থিতে থাকে 6টি অস্থি আর হাইওয়েড অস্থি থাকে 1টি। এরপরে যে অস্থিটা আছে সেটা হচ্ছে মেরুদণ্ড।
আচ্ছা, পক্ষী কঙ্কালের আরো দুটি অংশ, একটা হচ্ছে মেরুদণ্ড আর একটা হচ্ছে বক্ষপিঞ্জর। এখন মেরুদণ্ড বলতে আমরা কি বুঝি? আমাদের দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর সুষুম্না কাণ্ডকে ঘিরে এক সারি কশেরুকা নিয়ে গঠিত তোমার নমনীয় যে অংশটা, সেটাকে বলা হচ্ছে মেরুদণ্ড। একে শীত দ্বারা স্পাইন বা স্পাইনাল কলাম বলা হয়ে থাকে। তাহলে মেরুদণ্ড এর কাজটা কি? এটা আমাদের দেহের ভার বহন করে, দেহের কাঠামো গঠন করে, আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে, আমাদেরকে চলতে সাহায্য করে, এই কাজগুলো করে থাকে। এবং মেরুদণ্ডের ভিতরে যে সুষুম্না কাণ্ড এবং সুষুম্না স্নায়ু থাকে সেগুলোকে সুরক্ষিত রাখে। এই হচ্ছে মেরুদণ্ডের কাজ। আচ্ছা, এই মেরুদণ্ড আবার কয়েকটি কশেরুকা নিয়ে গঠিত। একটা হচ্ছে সার্ভাইকাল বা গ্রীবা দেশীয় কশেরুকা। তাহলে এর সংখ্যা হচ্ছে 60টি। এর প্রথম কশেরুকার নাম হচ্ছে অ্যাটলাস, দ্বিতীয় কশেরুকার নাম হচ্ছে অ্যাক্সিস। আচ্ছা, আর বাকি 5টি কশেরুকা দেখতে পাই একই রকম। এরপরে থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা, এর সংখ্যা হচ্ছে 12টি। লাম্বার বা উদরদেশীয় কশেরুকা, এর সংখ্যা হচ্ছে 5টি। এবং স্যাক্রাল বা সমীদেশীয় কশেরুকা, এর সংখ্যা হচ্ছে 1টি। আর কক্সিজিয়াল, এর সংখ্যা হচ্ছে 1টি। এখানে পরিণত বয়সে সমীদেশীয় 5টি কশেরুকা মিলে, এখানে 5টি কশেরুকা মিলে একটা যৌগিক অস্থি গঠন করে, এটাকে বলা হয় স্যাক্রাম। এবং 4টি উচ্চদেশীয় কশেরুকা মিলে গঠন করে কক্সিস। তাহলে এখানে 5টি মিলে 1টি, আর এখানে 4টি মিলে একটা ত্রিভুজাকৃতি। মেরুদণ্ডের শেষ অংশটা, এটা 4টা অস্থি মিলে একটা অস্থি গঠন করে। তাহলে এখানে মেরুদণ্ডে থাকে টোটাল 26টি অস্থি, অথবা বলা হয় 33টি কশেরুকা। মেরুদণ্ডটা কশেরুকার সমন্বয়ে গঠিত। কশেরুকা বলতে বোঝায় ছোট ছোট কতগুলো অস্থি মিলে মেরুদণ্ড গঠন করে। ছোট ছোট অস্থিগুলোকে বলা হচ্ছে কশেরুকা। তাহলে এর ভিতরে, মেরুদণ্ডের ভিতরে 33টি কশেরুকা, অথবা আমরা বলতে পারি 26টি অস্থি নিয়ে মেরুদণ্ডটা গঠিত হয়। তাহলে এর ভিতরে সার্ভাইকাল কশেরুকা বলা হচ্ছে 60টি, থোরাসিক কশেরুকা বলা হচ্ছে 12টি, লাম্বার বা উদরদেশীয় কশেরুকা বলা হচ্ছে 5টি, স্যাক্রাল, এটাকে বলা হচ্ছে সমীদেশীয় কশেরুকা, এর সংখ্যা হচ্ছে 1টি, এবং কক্সিজিয়াল, এর সংখ্যা হচ্ছে 1টি। এই টোটাল 26টি অস্থি নিয়ে মেরুদণ্ড গঠিত হয়। এরপরে যে অস্থি, এটাকে বলা হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর বলতে আমাদের বক্ষের ভিতরে দুই পাশ থেকে 12টা করে অস্থি এসে একটা খাঁচার মতো অস্থি গঠন করে, এটাকে বলা হচ্ছে বক্ষপিঞ্জর। আর এই বক্ষপিঞ্জরের ভিতরে যে ফাঁকা গহ্বর থাকে তাকে বলা হচ্ছে বক্ষ গহ্বর। এই বক্ষ গহ্বরের ভিতরে আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস এগুলো অবস্থান করে। আর এই বক্ষপিঞ্জরটা এই নরম অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে থাকে। এছাড়া বক্ষপিঞ্জর আমাদের দেহের হৃৎপিণ্ড, ফুসফুস এগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। আমাদের দেহের ভিতরে যে রক্ত সঞ্চালনতন্ত্র এবং শ্বসনতন্ত্রের অংশগুলো আছে সেগুলোকে সুরক্ষিত করে, এবং বক্ষপিঞ্জর সংকোচ প্রসারণের ফলে শ্বসন প্রক্রিয়ায় সহায়তা করে থাকে। এই হচ্ছে বক্ষপিঞ্জরের কাজ। তাহলে বক্ষপিঞ্জরের ভিতরে যে অস্থিগুলো আছে সেটাকে বলা হচ্ছে এক নম্বর স্টার্নাম। স্টার্নাম আমাদের বক্ষের মাঝ বরাবর যে চাপা একটা অস্থি থাকে, এটাকে বলা হচ্ছে স্টার্নাম। এখানে পশুকার প্রথম 7 জোড়া পশুকার, এটার খাঁজ থাকে। এই স্টার্নামের সংখ্যা হচ্ছে 1টি। এরপরে অংশটাকে বলা হচ্ছে পশুকা। পশুকা বলতে আমাদের বুকের দুই পাশ থেকে 12টা করে
মোট 24টা পশুকা থাকে। আর এই পশুকাগুলো কোরুমাস্থি নির্মিত হয়। আর 2টা পশুকার মাঝখানে তোমার যে ফাঁকা স্থানটা থাকে এটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। আর এই পশুকাগুলো মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। তাহলে পশুকার এখানে প্রথম 7 জোড়া পশুকাকে ট্রু লিভস বলা হয়। কারণ এই 7 জোড়া পশুকা তোমার পিছনের দিকে মেরুদণ্ডের সাথে যুক্ত হয় এবং সামনের দিকে এসে এগুলো স্টার্নামের সাথে যুক্ত হতে পারে। আর পরবর্তী 8, 9, 10 এইগুলোকে বলা হচ্ছে অপ্রকৃত বা ফলস লিভস এবং 11 এবং 12 নম্বর পশুটা বলা হচ্ছে ফ্লোটিং লিভস। তাহলে এখানে প্রথম 7 জোড়া পশুটাকে বলা হচ্ছে ট্রু লিভস, এরপরে 8, 9, 10 এটাকে বলা হচ্ছে ফলস লিভস। কারণ এগুলো পিছনের দিকে মেরুদণ্ডের সাথে যুক্ত হতে পারে কিন্তু সামনের দিকে এসে এগুলো 7 নম্বর পশুটার সাথে যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ফলস লিভস। এবং 11 এবং 12 নম্বর পশুটাকে বলা হচ্ছে ফ্লোটিং লিভস অর্থাৎ ভাসমান লিভস। এগুলো সামনের দিকে এসে স্টার্নামের সাথে যুক্ত হতে পারে না, এগুলো মাংসপেশির সাথে যুক্ত থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্লোটিং লিভস। তাহলে আমরা এখানে দেখলাম বক্ষ 3 জোড়ে টোটাল 25টি অস্থি থাকে, স্টার্নাম 1টি, পশুকা 24টি। তাহলে এই হচ্ছে অক্ষীয় কঙ্কালের অংশগুলো। পরবর্তী ক্লাসে আমরা উপাঙ্গীয় কঙ্কালের অংশগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।